পাহাড়ের কুয়াশা কখনোই শুধু কুয়াশা নয়, তার ভেতরে লুকিয়ে থাকে কিছু গল্প, কিছু উপস্থিতি, যারা চায় না আপনি তাদের খুঁজে পান, কিন্তু তবুও কখনো কখনো তারা নিজেরাই সামনে এসে দাঁড়ায়। ভৌতিক ও অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আজকের ঘটনা হলো ডাউহিলের সেই কুখ্যাত ডেথ রোড নিয়ে। একটা রাস্তা যেটাকে সবাই ডেথ রোড বলে। লোকালদের মতে সেখানে আজও ঘুরে বেড়ায় এক মাথা কাটা ছেলে, যে তাকে দেখে সে আর আগের মতো থাকে না। কেউ পাগল হয়ে যায়, কেউ নিজেই নিজের জীবন শেষ করে দেয়। কার্শিয়াং পাহাড়ের বুকের ওপর ছড়িয়ে থাকা এক অদ্ভুত সুন্দর শহর। কুয়াশা যেন এখানে নিজের বাড়ি বানিয়ে ফেলেছে। সকাল হোক বা বিকেল, পাহাড়ি বাতাসে মিশে থাকে এক ধরনের ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ, যেটা একবার নিলে সহজে ভুলে থাকা যায় না। এই শহরেই ছুটি কাটাতে এসেছিল 6 জন বন্ধু: অর্ক, শুভমিতা, দীপ, সুপ্রতিম, জয় আর ইপ্সিতা। বয়স সবারই 25 থেকে 30-এর মধ্যে। কলেজ লাইফ শেষ হওয়ার পর চাকরি, ব্যস্ততা সব কিছুর ফাঁকে এই ট্রিপটা ছিল তাদের জন্য একটা মুক্তির নিঃশ্বাস। প্রথম দিনেই কার্শিয়াং তাদের মন জয় করে নিয়েছিল। হালকা কুয়াশা, চা বাগানের সবুজ ঢেউ, দূরে পাহাড়ের রেখা, সব মিলিয়ে যেন একটা পোস্টকার্ডের ভেতর ঢুকে পড়েছে তারা। তারা উঠেছিল একটা ছোট্ট হোমস্টেতে। পাহাড়ের ঢালে চারপাশে পাইন আর দেবদারু গাছ ঘেরা। বাড়িটার কাঠের বারান্দা থেকে নিচে তাকালেই দেখা যেত কুয়াশায় ঢাকা উপত্যকা। প্রথম 2 দিন বেশ ভালোই কাটছিল। সকালে সাইট সিইং, দুপুরে স্থানীয় খাবার, আর রাতে আগুন জেলে চুটিয়ে গল্প, সব কিছু যেন নিখুঁত। তৃতীয় দিনের বিকেলে তারা ঘুরতে ঘুরতে এক চায়ের দোকানে বসেছিল। সেখানেই আলাপ হয় কয়েকজন লোকালের সাথে। গল্প করতে করতেই হঠাৎ এক বৃদ্ধ লোক গম্ভীর গলায় বলেছিল, তোমরা কি ডাউহিলের নাম শুনেছ? জয় হেসে বলেছিল, না তো, ওটা আবার কি? বৃদ্ধ লোকটা একটু চুপ করে থেকে বলেছিল, ওখানে একটা রাস্তা আছে, ডেথ রোড। ওই রাস্তা দিয়ে গেলে সবাই ফিরে আসে না। এই কথায় সবাই একটু চমকে উঠলেও অর্ক আর দীপ হেসে উঠেছিল। আরে দাদা, এসব তো ট্যুরিস্টদের ভয় দেখানোর গল্প। কিন্তু লোকটা হাসেনি, তার চোখে ছিল এক অদ্ভুত ভয়। সে ধীরে ধীরে বলেছিল, ওই রাস্তায় এক মাথা কাটা ছেলের আত্মা ঘুরে বেড়ায়। 15-16 বছরের হবে, ফুল প্যান্ট, সোয়েটার পরে থাকে, কিন্তু ওর মাথা নেই। যারা ওকে দেখে তারা বেশি দিন বাঁচে না, কিছুদিনের মধ্যেই পাগল হয়ে যায়, তারপর নিজেই নিজের জীবন শেষ করে ফেলে। এই কথা শুনে ইপ্সিতা আর শুভমিতা একটু অস্বস্তি বোধ করলেও বাকিরা হেসেই উড়িয়ে দেয়। শুধু সুপ্রতিম চুপ করেছিল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হোমস্টেতে ফেরার পর সে বলেছিল, আমার মনে হয় না ওখানে যাওয়া উচিত, এসব জায়গায় না যাওয়াই ভালো। কিন্তু অর্ক, দীপ, জয়, শুভমিতা আর ইপ্সিতা তারা ঠিক করেই ফেলেছিল। তারা বলে, কাল সকালেই যাব ডেথ রোডে। সুপ্রতিম অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউ শোনেনি। পরের দিন সকালে তারা বেরিয়ে পড়ে। ডাউহিলের দিকে যেতে যেতে পরিবেশটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। রাস্তাটা সরু হয়ে এলো, চারপাশে ঘন জঙ্গল,
সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাচ্ছিল না। পাখির ডাকও যেন নেই, এক অদ্ভুত নিস্তব্ধতা। ডেথ রোডে পা রাখার সাথে সাথেই সবাই একটু অস্বস্তি অনুভব করল। বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তারা হাঁটছিল পাশাপাশি। হঠাৎ অর্কর পা থেমে গেল। তার চোখ বড় হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার ঠিক পাশেই কেউ হাঁটছে। অর্ক আশেপাশে ঘুরে দেখল, না, কেউ নেই। তারপর হঠাৎ পেছন ঘুরতেই দেখল তার ঠিক পেছনে একটা ছেলে, ফুল প্যান্ট আর পুরনো সোয়েটার পরা, কিন্তু তার মাথা নেই। গলার জায়গা থেকে কাটা দাগ, সেখান থেকে যেন কালচে কিছু বেরিয়ে পড়ছে। তারপর ছেলেটা অর্কর পাশ দিয়ে হাঁটছে, যেন সে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। শুভমিতা, অর্ক ভয় ভয় বলল। শুভমিতা তাকিয়েই জমে গেল। সেও দেখছে একই জিনিস। ছেলেটা হঠাৎ থেমে গেল। তার মাথা নেই, তবু মনে হচ্ছিল সে তাদের দিকেই তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে সে হাত বাড়ালো, আর সেই হাতটা শুভমিতার দিকে এগিয়ে এলো। না, না, শুভমিতা চিৎকার করে উঠল। তারপরই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই দৌড়ে এলো। অর্ক আর শুভমিতার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল। তারা দ্রুত গাড়িতে করে হোমস্টেতে ফিরে এলো। শুভমিতাকে ডাক্তার দেখানো হলো। 2 ঘন্টা পর তার জ্ঞান ফিরল। কাঁপতে কাঁপতে সে সব বলল, একই কথা, মাথা কাটা ছেলেটা। অর্ক তখন কোনায় বসেছিল চুপচাপ। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। সেই দিন থেকে অর্ক বদলে গেল। সে কারোর সাথে কথা বলছিল না, খাওয়া দাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিল। পরের দিনও একই অবস্থা। সবাই খুব চিন্তায় পড়ে গেল। শুধু সুপ্রতিম বারবার বলছিল, আমি বলেছিলাম, ওকে দেখলে কেউ স্বাভাবিক থাকে না। সেই রাতে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু অর্ক নিজের ঘরে চলে গেছে আগেই। রাত প্রায় 2টো। ইপ্সিতা ঘুম থেকে উঠল বাথরুমে যাওয়ার জন্য। হঠাৎ তার মনে হলো একবার অর্কর খোঁজ নিয়ে আসি। সে অর্কর দরজার সামনে গিয়ে নক করল। অর্ক, কোনো উত্তর নেই। সে আবার নক করল, আরও জোরে, তবুও কোনো উত্তর নেই। ইপ্সিতার মনে অস্বস্তি বাড়তে লাগলো। সে এবার দরজায় ধাক্কা দিতে লাগলো। অর্ক, দরজাটা খোল! কিন্তু তখনও কোনো সাড়া নেই। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে তখন চিৎকার করে বাকিদের ডাকতে লাগলো। সবাই ছুটে এলো। দরজাটা ভেঙে ফেলা হলো। আর তারপর যে দৃশ্যটা তারা দেখল, তা তাদের জীবনের বাকি সময়ের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে। বিছানার ওপর পড়ে আছে অর্কর নিথর দেহ, সারা শরীর রক্তে ভেজা। সে তার গলা নিজের হাতেই কেটে ফেলেছে, হাতে ধরা একটা বড় ছুরি। ঘরের ভেতর রক্তের গন্ধে শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠেছিল। শুভমিতা চিৎকার করে উঠল। ইপ্সিতা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। দীপের চোখ পড়ল বালিশের পাশে রাখা একটা কাগজে। সে ধীরে ধীরে সেটা তুলে নিল। কাগজটা রক্তে ভেজা। সে খুলে পড়তে শুরু করল। আমি ওকে দেখেছি, ও আমার পাশে হাঁটছিল। তারপর থেকে ও আমার সাথে আছে সব সময়। ও
ও বলে, আমার সাথে চল, আমার মতো হয়ে যা, আমি আর পারছি না এই কষ্ট সহ্য করতে। দীপের হাত কাঁপছিল, ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক। সেই রাতেই পুলিশ এলো, সব আইনি ঝামেলা মিটিয়ে তারা কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে গেল। কিন্তু ঘটনাটা সেইখানেই শেষ হয়নি। এক সপ্তাহ পর রাতের বেলা হঠাৎ করে ইপ্সিতার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম শুভমিতার মায়ের। এত রাতে ফোন দেখে সে একটু অবাক হলো। ফোন ধরতেই ওপাশ থেকে কান্নার শব্দ। ইপ্সিতা, শুভমিতাও গলায় দড়ি দিয়েছে। মুহূর্তের মধ্যে ইপ্সিতার শরীর ঠান্ডা হয়ে গেল। তার মাথায় একটাই কথা ঘুরতে লাগলো, শুভমিতাও তো ওই ছেলেটাকে দেখেছিল। কয়েকদিন পর শ্রাদ্ধ শান্তি শেষ হওয়ার পর ইপ্সিতা, দীপ, সুপ্রতিম আর জয় একদিন লেকের ধারে বসেছিল। চারপাশে নীরবতা। দীপ ধীরে ধীরে বলল, সেদিন যদি আমরা সুপ্রতিমের কথা শুনতাম তাহলে আজ অর্ক আর শুভমিতাকে হারাতে হতো না। কেউ কোনো উত্তর দিল না, কারণ সবাই জানতো কথাটা সত্যি। হাওয়া হালকা ঠান্ডা হয়ে উঠল। ইপ্সিতা হঠাৎ অনুভব করল তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো, কেউ নেই। কিন্তু দূরে জলের ধারে কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে, ফুল প্যান্ট, সোয়েটার, আর তার মাথা নেই। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকেই হাঁটতে শুরু করলো। ঘটনাটা এইখানেই শেষ নয়, কারণ ডেথ রোড থেকে কেউ ফিরে এলেও ডেথ কখনো তাদের ছেড়ে যায় না। এইটাই ছিল কার্শিয়ংয়ের ডেথ রোডের সেই ভয়ঙ্কর ঘটনা। অর্ক, শুভমিতা তারা হয়তো আর নেই, কিন্তু প্রশ্নটা থেকে যায়, ওরা কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি এখনও সেই মাথা কাটা ছেলেটার সাথে কুয়াশার ভেতর ঘুরে বেড়াচ্ছে? অনেকে বলে ডাউহিল এখনও একই রকম আছে, সেই জঙ্গল, সেই রাস্তা আর সেই অদ্ভুত নিস্তব্ধতা। আর যদি কখনো আপনি সেখানে যান আর হঠাৎ মনে হয় কেউ আপনার পাশে হাঁটছে, তাহলে দয়া করে পেছনে তাকাবেন না, কারণ সব কিছু দেখার জন্য হয় না। আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভৌতিক ও অলৌকিক চ্যানেলটাকে, কারণ এমন আরও অনেক অজানা, অদ্ভুত আর ভয়ঙ্কর গল্প নিয়ে আমি আবার ফিরে আসব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো এমন কোনো ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন।